আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ গল্পের পরবর্তী অংশ। নরম ক্যান্ডেল লাইটে গোটা ঘর যেন এক স্বপ্নীল জগতের রূপ নিয়েছে। সাদা পর্দা হালকা বাতাসে ধীরে ধীরে নড়ছে, যেন সঙ্গীতের তাল মেনে সেও নাচছে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে এক অপার্থিব শান্তি, এক রোমান্টিক উষ্ণতা। আয়াজ রুমেই পাঞ্জাবি চেঞ্জ করে নিল। পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতেই চোখ পড়ল ওয়াশরুমের দরজার দিকে। হঠাৎ রোদেলা ডাক দিল, এই যে শুনছেন? আয়াজ থমকে গেল। ডাকটা মনে হয় সরাসরি গিয়ে কলিজায় লাগলো। এতদিন মুনতাসির সাহেব বলে ডেকে বারবার আহত করেছে আয়াজকে। এই যে শুনছেন বলে এখন ডাইরেক্ট মেরে ফেলতে চাচ্ছে মেয়েটা। আয়াজ ঘোর লাগা কণ্ঠে ছোট করে জবাব দিল, হুম। কিছু বলবে? জানতে চাইল আয়াজ। শাড়ির পেছনের সেফটি পিন লাগাতে পারছি না, কাঁপা কাঁপা কণ্ঠে বলল রোদেলা। আয়াজ বেখেয়ালি মনে বলে উঠল, লাগবে না, চলে এসো। কিন্তু আর কথা শেষ করতে পারল না রোদেলা। তার আগেই আয়াজ বলে উঠল, আমিই তো, আর কেউ নেই, সমস্যা নেই, চলে আসো। রোদেলা ধীরে ধীরে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলো। আয়াজের চোখ দুটো যেন থমকে গেল। মনে হচ্ছে চোখের সামনে কোনো অপ্সরাকে দেখছে। সাদা শাড়িতে তার একান্ত অপ্সরা। আয়াজ এগিয়ে গিয়ে রোদেলার হাত ধরে রোদেলাকে রুমের ভেতর নিয়ে আসলো। এসে আয়নার সামনে দাঁড় করিয়ে দুজনকে একসাথে দেখছে। হঠাৎ রোদেলার পেছনে গিয়ে রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো আয়াজ। রোদেলা কেঁপে উঠল। ধীরে ধীরে লজ্জানত চোখ দুটো তুলে তাকায়, দেখলো আয়নায় চুম্বনরত অবস্থায় আয়াজকে। সাদা পাঞ্জাবিতে কোনো শ্যামবর্ণ পুরুষকে এত সুন্দর লাগে কখনো মুনতাসির সাহেবকে না দেখলে বুঝতে পারত না রোদেলা। এই মুনতাসির সাহেব শুধু তার, একান্তই তার। এই মুনতাসির সাহেবকে কখনো কারোর সাথে শেয়ার করবে না রোদেলা, মরে গেলেও না। মনে মনে ভাবছে রোদেলা, আর কত দেখবে সোনা? আসার পর থেকে আমাকে দেখেই যাচ্ছ, নজর দিতে দিতে আমাকে শুকিয়ে ফেললে। বলেই হাসলো আয়াজ। আমি কখন আপনাকে নজর দিলাম? আমার বয়েই গেছে আপনাকে দেখতে, বলল রোদেলা। তাহলে আমার একটা সুন্দরী সেক্রেটারি আছে, ও দেখবে আমাকে? বলেই তাকালো রোদেলার দিকে। কিছুক্ষণ থেমে আবার বলল, আমি তোমার দিকে তাকাই বা না তাকাই, আমি সব সময় বুঝতে পারি তোমার চোখ দুটো আমাতে স্থির থাকে। দেখতেই পারো, কোনো সমস্যা নেই। দিনভর দেখো, রাতভর দেখো, আমাকে দেখবে না কাকে দেখবে? তোমার চোখ দুটো শুধু আমাকে দেখবে। আমাতে যেন স্থির থাকে এই চোখ, আর অন্য কোনো পুরুষকে কখনোই দেখবে না। তুমি শুধু আমার। বলে আবারও রোদেলার চুল সরিয়ে কাঁধে চুমু খেলো আয়াজ। আমি তো শুধু আপনাকে দেখব, কিন্তু আপনি অন্য কাউকে দেখবেন বা আপনাকে কেউ দেখবে, তার আগেই আপনার জান নিয়ে নিব আমি। আয়াজের দিকে তাকিয়ে একদমই কথাগুলো বলল রোদেলা। আয়াজকে হুমকি দিচ্ছে তার প্রিয় নারী। আয়াজের একটু মন্দ লাগলো না, বরং আরও খুশিতে গর্বে বুকটা চওড়া হয়ে গেল। সাদা পাঞ্জাবি আর সাদা শাড়িতে মুনতাসির আর রোদেলা একে অপরের চোখে ডুবে আছে। শুদ্ধ ভালোবাসার প্রতিচ্ছবি যেন ওদের দুজনের মধ্যকার নীরব দৃষ্টিতে। বিছানার পাশে রাখা গোলাপের পাপড়িগুলো মেঝেতে ছড়িয়ে ভালোবাসার এক মৃদু আলপনা এঁকে রেখেছে। মৃদু সুগন্ধি বাতাসে ভেসে আসছে সেই চেনা পরিচিত ঘ্রাণ বেলি ফুলের। যেন এক একটা নিঃশ্বাসে প্রেম আরও গভীর হয়ে উঠছে। মুনতাসির ধীরে ধীরে হাত বাড়িয়ে রোদেলার চুলের এক পাশে সরিয়ে দেয়, চোখে চোখ রাখে। তুমি যেন এই আলো আর ছায়ার মাঝে, তুমি যেন কোনো কবিতার মতো লাগছে, যার প্রতিটি লাইন আমি মনে মনে আবৃত্তি করে যাচ্ছি। রোদেলা লজ্জায় মাথা নত করে, ঠোঁটে মুচকি হাসি, কিন্তু মুখে কিছু বলে না। রুমের প্রতিটি কোণ আজ ভালোবাসার সাক্ষী। এই রাত, এই নরম আলো, আর দুজন মানুষ যাদের মাঝে কোনো শব্দের দরকার নেই, শুধু নিঃশব্দ অনুভূতি যথেষ্ট। আয়াজ হাত দুটো দিয়ে রোদেলার উন্মুক্ত উদরে চেপে ধরল। রোদেলার পিঠ ঠেকলো আয়াজের বুকের সাথে। আয়াজ আরও জোরে চেপে ধরে রোদেলাকে, বুকের সাথে মিশিয়ে নিল।
রোদেলা থরথর করে কাঁপছে। এই অনুভূতি, এই শিহরণ রোদেলার জন্য যে একদমই নতুন। সে কি বুঝে মুনতাসির সাহেব? ধীরে ধীরে আয়াজের হাতের গতিবিধি বাড়তে লাগলো। এর মধ্যে হঠাৎ রোদেলার বুক থেকে আঁচল পড়ে গেল। রোদেলা এক মুহূর্ত অপেক্ষা না করে মুহূর্তের মধ্যে পেছনে ঘুরে আয়াজকে জড়িয়ে ধরল। আয়াজ বুঝতে পারল রোদেলার সমস্যা। রোদেলাকে জোরাজুরি করলো না, চুপচাপ ওর বুকে লেপ্টে থাকতে দিল। কিছুক্ষণ পর বলল, আমি চোখ বন্ধ করে আঁচলটা তুলে দিচ্ছি। বলে আয়াজ চোখ দুটো বন্ধ করে রোদেলাকে ছাড়ে। ধীরে ধীরে নিচ থেকে আঁচলটা তুলে হাতে নিল। নিচে বসেই চোখ বন্ধ রেখে রোদেলার উন্মুক্ত ওদরে হালকা করে নাক ঘষে চুমু এঁকে দিল। রোদেলা চমকে উঠল। আয়াজ সাথে সাথেই দাঁড়িয়ে শাড়ির আঁচলটি রোদেলার কাঁধে জড়িয়ে দিল। আয়াজ চোখ খুলল ধীরে ধীরে। রোদেলার দিকে তাকালো। তুমি ছোট, নিষ্পাপ, একটু অভিমানী, একটু চুপচাপ, কিন্তু এই ছোট্ট বুকটার মধ্যে যে বিশাল একটা জগৎ লুকিয়ে আছে সেটা আমি পড়তে পারি। আমি চাই না তুমি কখনো নিজেকে একা ভাবো। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। একটু থেমে আবার বলল, আমি আছি সবসময় তোমার হাসির জন্য, তোমার চোখের জল মুছে দিতে, তোমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতে। জীবন যত কঠিনই হোক, তুমি কখনো কাঁদবে না। আমার হাতটা তোমার হাতেই থাকবে যতদিন আমরা বাঁচি। রোদেলা এবার ধীরে ধীরে আয়াজের কাঁধে মাথা রাখে। মাত্র 16 বছর বয়স, তবু চোখে এক অদ্ভুত পরিণত ভালোবাসা। সে একটু চুপ করে থাকে, যেন বুকের গভীর থেকে কথা সাজিয়ে আনছে। তারপর মৃদু কণ্ঠে বলে, আমি জানি আমি এখনো ছোট, কিন্তু এই ছোট বুকে যে আপনার জন্য এত ভালোবাসা জমে আছে সেটা কি আপনি জানেন? আমি হয়তো এখনো জীবনটা পুরোটা চিনিনি, কিন্তু আপনাকে চেনা, আপনাকে ভালোবাসা, এইটুকুই আমার সবচেয়ে বড় সত্য। মুনতাসির চৌধুরী রোদেলার হাতটা আলতো করে নিজের দুহাতের মাঝে নিয়ে চুমু খেতে লাগলো। রোদেলা তখনও বয়সে কেবল 16, একটা কোমল ফুলের মতো সময়। মুনতাসির জানে ভালোবাসা মানে কেবল দেহের টান নয়, বরং এক আত্মিক বন্ধন, এক অটুট নির্ভরতার জায়গা। সে নিজের দৃষ্টিকে নরম করে রোদেলার চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলে, রোদ সোনা পাখি, তুমি আমার জীবনের সবচেয়ে দামি মানুষ। তুমি কখনো অনেক ছোট, সরি, তুমি এখনো অনেক ছোট। পুরো দুনিয়াটা তোমার চোখে ধীরে ধীরে ধরা দিচ্ছে। আমি চাচ্ছি তুমি সময় নিয়ে বড় হও, প্রতিষ্ঠিত হও। আমি থাকবো তোমার ছায়া হয়ে, নিরাপত্তা হয়ে, তোমার প্রতিটি হাসির কারণ হয়ে। আজ এটুকু বলে থামে। তুমি যখন ক্লান্ত হবে, আমি তোমার পাশে চুপচাপ বসে থাকবো। যখন কোনো কিছু না বুঝে ভয় পাবে, আমি তোমার হাত ধরে বলবো, ভয় পেও না, আমি আছি। তোমার প্রতিটি রাত শান্তিময় হোক বলে আমি দোয়া করব, বুকে আগলে রাখবো। আর প্রতিটি সকালে তোমার মুখ দেখে হাসবো। মুনতাসিরের চোখে যেন এক নির্মল প্রশান্তি ঝলমল করে। আয়াজ বলল, আমি তোমাকে ভালোবাসবো না কোনো অধিকার নিয়ে, বরং এক বন্ধুর মতো, একজন অভিভাবকের মতো ভালোবেসে আগলে রাখবো যতদিন না তুমি প্রাপ্তবয়স্ক হও। আমি তোমার পাশে থাকবো শুধু তোমাকে বোঝার জন্য, ভালোবাসার সুরক্ষা দিতে। তারপর যখন তুমি নিজে থেকে হাত বাড়িয়ে বলবে, এখন আমি তৈরি, তখন আমি তোমাকে হৃদয়ের সবটুকু দিয়ে আপন করে নেব। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে থাকবে। আমি সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব, যেদিন আমার সোনা রোদ আমাকে নিজের করে নিবে। তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো সব সময়। তখন কিন্তু তোমার কোনো ছাড় নেই। যখন যেভাবে আমার তোমাকে প্রয়োজন, তুমি আমাকে সেইভাবেই দিবে তোমাকে। বলে রোদেলার দিকে তাকিয়ে চোখ টিপল আয়াজ। রোদেলা লজ্জায় হেসে মাথা নিচু করে রইল। আজ রোদেলা ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে কিছু বলতে পারছে না। চুপটি মেরে আয়াজের বুকের সাথে নিজেকে মিশিয়ে রাখলো। রোদেলা আজ কিছুই বলবে না, সে শুধু তার মুনতাসির সাহেবের থেকে শুনবে। রোদেলা জানে তার মুনতাসির সাহেব তাকে কি বলছে, কোন অধিকারের কথা বলছে। রোদেলা মুগ্ধ হয়ে শুনছে তার মুনতাসির সাহেবের কথা। একটা লোক এত গোছানো, এত পরিণত, এত সুন্দর
করে কিভাবে কথা বলতে পারে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল রোদেলা। আয়াজ রোদেলার থুতনি ধরে মুখটা উঠালো। কতক্ষণ রোদেলার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তোমাকে শুরু থেকে জীবন ভীষণ ভালোবাসি রোদেলা। নিজের সাথে নিজে যুদ্ধ করছিলাম তোমার সাথে নিজেকে না জড়াতে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি, পারিনি। তবে আমি খুশি আমি ব্যর্থ হইনি। সবাই হয়তো আমাকে স্বার্থপর বলবে, শিহাব আমাকে স্বার্থপর বলবে, কিন্তু আমি ভীষণ খুশি স্বার্থপর হয়ে। নিজের জন্য এই প্রথমবার স্বার্থপর হয়েছি। আয়াজ কথাগুলো বলতে বলতে রোদেলার ঠোঁটে চুমু দিল। কিছুক্ষণ পর রোদেলাকে ছেড়ে আবারও বলতে শুরু করলো, আমি তোমাকে অনেক ভালোবাসবো রোদ, এত ভালোবাসবো, এত ভালোবাসবো, পৃথিবীর কেউ তোমাকে এত ভালোবাসতে পারবে না। রোদেলা চুপচাপ শোনে, চোখে এক আশ্বস্ত ভালোবাসার ঝিলিক। সে জানে মুনতাসিরের এই ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, বরং আমরণ পর্যন্ত রোদেলার কাছে ভালোবাসা মানেই মুনতাসির সাহেব। কিন্তু রোদেলাও খুব করে চায় মুনতাসির সাহেবের কাছেও ভালোবাসা মানেই যেন শুধুমাত্র রোদেলা হয়। আয়াজ বুঝতে পারছে রোদেলার মনের আকুতি। রোদেলাকে আশ্বস্ত করার জন্য আয়াজ আবার রোদেলাকে ঠোঁটে চুম্বন করলো। এবার একটা গভীর চুম্বন করলো, যেন রোদেলাকে সবটুকু সুখ নিংড়ে দিতে চাইছে আয়াজ। কিছুক্ষণ পর রোদেলাকে ছেড়ে দিল। রোদেলা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, হাঁসফাঁস করছে। রোদেলার ঠোঁট মুছতে মুছতে রোদেলার চুলগুলো ঠিক করে কানের পেছনে গুজে দিয়ে বলল, এভাবে আমার পাশে থেকো, আমি আর তোমার কাছ থেকে কিছুই চাই না। রোদেলা খুব জোরে আয়াজকে জড়িয়ে ধরল। আয়াজের বুকের ভেতর মনে হলো সাগরের ঢেউ যেমন আছড়ে পড়ে, তেমন রোদেলাও আছড়ে পড়ল। আয়াজ রোদেলাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে রোদেলাকে নিজের কোলে বসালো। তারপর মোবাইল বের করে মোবাইলের সেলফি মুড অন করে দুজনের একটি হাস্যোজ্জ্বল সুন্দর রোমান্টিক ছবি তুলল। বলল, বিবাহিত জীবনের এটি আমাদের প্রথম ছবি রোদ সোনা। রোদেলা আয়াজের হাত থেকে মোবাইলটি নিয়ে ছবিটি দেখল। ঠোঁটের কোণে খেলল মুচকি হাসি। বলল, সুন্দর। আয়াজ হাত দিয়ে রোদেলার মাথার চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। কালকে পার্টি আছে, মনে আছে তো? আগামীকাল পার্টির জন্য ড্রেস শিহাব কিনে রেখেছে, তোমার ঘরে আলমারিতে আছে, নিয়ে নিবে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু এটা শিহাব করতে চাইলো, বাবা হিসাবে এটা ওর অধিকার। রোদেলাকে বুকে জড়িয়ে ধরে যখন মুনতাসির শুয়ে আধো ঘুম আর আধো জাগরণে দুলছে তার মনে, তখন এক অদ্ভুত শান্তি আর গভীর অনুভব খেলা করছে। রোদেলার শরীরের উষ্ণতা তার বুক জুড়ে ছড়িয়ে আছে, এক মায়াবী স্বস্তি এনে দিয়েছে, যেন পৃথিবীর সব ঝড় পেরিয়ে সে এসে পৌঁছেছে এক নিরাপদ নির্জন দ্বীপে, যেখানে শুধু তার আর রোদেলার নিঃশব্দ ভালোবাসাটুকু টিকে আছে। আয়াজ ভাবছে, এই মেয়েটাকে আমি এতটা কেন ভালোবাসি, কেন সে এভাবে আমার শ্বাসে মিশে যায়। রোদেলার নিঃশ্বাসের ছন্দে তার নিজের হৃদস্পন্দন যেন তাল মিলিয়ে চলে। তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকা রোদেলাকে দেখে তার মনে হয়, ও যদি জানতো এই মুহূর্তটা আমার কাছে কতটা পবিত্র। আয়াজের ভেতরে তখন গভীর কৃতজ্ঞতা এই নারীকে পাওয়ার জন্য, তার ভালোবাসা ছুঁয়ে যাওয়ার জন্য। সে চায় সময়টা স্থির হয়ে যাক। আয়াজের মনে একটাই প্রার্থনা, রোদেলা যেন কখনো কষ্ট না পায়, ওর চোখে যেন আয়াজ শুধু ভালোবাসা এনে দিতে পারে। প্রতিটি সকাল যেন শুরু হয় ওকে জড়িয়ে ধরে এভাবেই। এই ঘুম, এই রাত, এই আলতো নিঃশ্বাসের ভেতরে আয়াজ হারিয়ে যাচ্ছে একটা জীবনভর ভালোবাসার স্বপ্নে। ভোর 4টার দিকে রোদেলাকে কোলে নিয়ে রোদেলার রুমে গিয়ে শুইয়ে দিল আয়াজ। আয়ান এবং রোদেলা একসাথে শুয়ে রইল। আয়াজ চুপচাপ দরজা চাপিয়ে নিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল। আজ আর জগিংয়ে গেল না। সন্ধ্যা 7টা, পার্টির ভেন্যুতে সবাই উপস্থিত হয়ে গেল। শিহাব এখনো এসে পৌঁছায়নি। নিচে দাঁড়িয়ে কাকে যেন বারবার ফোন করছে। আয়াজ শিহাবের নাম্বারে কল করলো।
কি রে, কোথায় তুই? তোর অনুষ্ঠান, তুই এখন এখানে হাজির নেই। কত লোক জানতে চাচ্ছে তোর ব্যাপারে, সবাই মেয়ের বাপকে দেখতে চায়। আয় শালা। বলেই দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল আয়াজ। মনে মনে ভাবল, শালার শ্বশুর। ও এমন একটা শ্বশুর পেল যার সাথে এখন সম্মানের সাথে কথা বলতে হবে, যাকে কিনা শালা ছাড়া কথা বলতে পারে না। এই প্রথম নিজের এবং শিহাবের জন্য কষ্ট হলো আয়াজের। ফোন কেটেই পার্টিতে আবার প্রবেশ করলো আয়াজ। চোখ ঘুরিয়ে দেখছে সব আয়োজন ঠিক আছে কিনা। ক্যাটারিং এর দায়িত্ব থেকে শুরু করে ডেকোরেশন, মেহমানদের আপ্যায়ন, খাওয়া দাওয়া, ডিনারের মেনু, ড্রিঙ্কস, মেহমানদের লিস্ট, সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছে একা আয়াজ। লাইটিং এর ব্যবস্থাও গুরুত্ব সহকারে দেখছে আয়াজ। আয়াজ চায় যখন রোদেলা ভেন্যুতে প্রবেশ করবে সমস্ত স্পটলাইট রোদেলার উপর থাকবে। শহরের আশেপাশে যত বেলি ফুল পেয়েছে সব নিয়ে এসেছে আয়াজ। আজ রোদেলা যেখানে যেখানে হাঁটবে তার পায়ের নিচে গোলাপ ফুলের পাপড়ি দ্বারা সুসজ্জিত থাকবে। স্টেজে সমস্তটাই সাদা এবং লাল কম্বিনেশনে সাজানো, বেলি এবং গোলাপের কম্বিনেশনে। বেলি রোদেলার খুব পছন্দের ফুল এবং আয়াজের পছন্দের স্মেল, এবং গোলাপটা ডেকোরেশনের সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক পরিপাটি দেখে সন্তুষ্ট চিত্তে আবারও ফোন দিল শিহাবকে। কি রে, তুই এখনো আসছিস না কেন? রোদেলা কোথায়? শিপ্রা গিয়েছিল রোদেলাকে তৈরি করে আনতে। এসেছে? শিপ্রার সাথে যোগাযোগ হয়েছে তোর নাকি? আমি কল দিব। এক নাগাড়ে ফোন ধরতেই কথাগুলো বলল আয়াজ। শিহাব বলল, দাঁড়া দাঁড়া, দম নেই। কোন প্রশ্নের উত্তর দিব? শিপ্রাকে কল করছি, ও কল রিসিভ করছে না, জানালো শিহাব। শিহাব আরও কিছু বলবে তার আগেই মেইন গেটে গাড়ির হর্নের আওয়াজ পেল শিহাব। দেখলো গাড়ি থেকে বের হলো এক সুদর্শন পুরুষ। বের হয়েই বাম দিকে এসে দরজা খুলে দিল লোকটি। গাড়ি থেকে বের হলো শিপ্রা এবং পিছন থেকে বের হলো রোদেলা। শিপ্রাকে অন্য একজন পুরুষের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে শিহাবের ভেতরে যেন হঠাৎ কিছু একটা গুঞ্জন দিয়ে ওঠে। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগে। ঠিক হিংসা নয়, কিন্তু তার থেকেও গভীর কিছু একটা, অধিকার হারানোর ভয়, একটা হঠাৎ টের পাওয়া ভালোবাসা। শিপ্রার চোখে যে উচ্ছ্বাস, আর অন্য ছেলেটার কথা শুনে যেভাবে মাথা নেড়ে হেসে উঠছে, সেটা শিহাবের ভেতরে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। ওর হাসিটা আমি তো দেখি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার জন্য না, আরেকজনের জন্য। এই ভাবনাটাই অসহ্য লাগছে। শিহাব নিজেকে বোঝাতে চায় এটা কিছু না, শিপ্রা স্বাধীন, তার অধিকার আছে যার সাথে খুশি কথা বলার। কিন্তু মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, কিন্তু আমি তো ওকে নিয়ে ভাবছি, ওকে ভালোবেসে ফেলেছি। যদি ও অন্য কারো হয়ে যায়? হৃদয়ের ভেতরটাই তখন টান পড়ছে। অভিমান, অনিশ্চয়তা আর নিজের ভালোবাসা প্রকাশ না করার একটা চাপা আফসোস। সেভাবে আমার হয়তো বলা উচিত ছিল। আমার হয়তো ওর পাশে থাকার, ওর হাসির কারণ হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এখন ওর চোখে অন্য কেউ জ্বলছে। রাগে শরীর রিরি করছে শিহাবের। এগিয়ে গেল গাড়ির সামনে। শিহাবকে দেখে শিপ্রা থতমত খেলো যেন। বলল, আসলে দেরি করতে চায়নি, রাস্তায় জ্যাম ছিল প্রচুর, তাই দেরি হয়ে গিয়েছে। জবাব দিয়ে শিপ্রা ভাবল, কেন শিহাবকে জবাবদিহিতা করছে? দেরি হয়েছে হয়েছে, জবাবদিহিতা করতে হবে কেন? কি সম্পর্ক ওর সাথে? জবাবদিহিতার মতো কোনো সম্পর্ক তো নেই। ফোন কোথায় ছিল? ভীষণ রাগী ও গমগমে আওয়াজে জানতে চাইল শিহাব। শিপ্রা শিহাবের আওয়াজ শুনে অবাক নয়নে তাকালো। এই প্রথম মনে হয় শিহাবকে রাগ করতে দেখলো ওর সাথে। শিহাব কখনো এমন গলা চওড়া করে বা রাগী রাগী সুরে কথা বলেনি। তবে আজ কি হলো? ভাবনার সেদ ঘটিয়ে রোদেলা বলে উঠল, বাবাই
রাস্তায় আসলে অনেক জ্যাম ছিল, আর রাস্তার শব্দের জন্য হয়তো ফোনে রিংটোন আমরা কেউ শুনতে পাইনি। শিহাব তাকালো মেয়ের পানে, রাগটাকে দমিয়ে আনলো, আর এই মুহূর্তে কিছুই বলতে চাইলো না। শিহাব রোদেলার হাত ধরে হেঁটে যেতে থাকলো পার্টি ভেন্যুতে। শিপ্রার অবাকের যেন শেষ নেই, তাকিয়ে রইল কিভাবে চলে গেল শিহাব। একটিবার পেছনে ফিরে তাকালো না পর্যন্ত। এত রাগ কেন? কিছুক্ষণ তো অপেক্ষা করেছে মাত্র। আর আমি আমি যে এতগুলো বছর ধরে অপেক্ষা করছি, মরীচিকার পিছনে দৌড়েছি, কই আমি তো কারো উপরে রাগ করিনি। শিপ্রারও অনেক রাগ হলো, সেও পার্টি ভেন্যুতে হাঁটা শুরু করলো। আয়াজ দূর থেকে দেখলো রোদেলা আর শিহাব আসছে। প্ল্যান মোতাবেক লাইটিং এর তদারকি যারা করছে তাদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে রেখেছিল। ইশারা করতেই তারা স্পটলাইট জ্বালিয়ে দিবে। ভেন্যুতে রোদেলা পা রাখতেই আয়াজ স্পটলাইট ম্যানকে ইশারা করলো। স্পটলাইট সাথে সাথে স্পটলাইট রোদেলার উপরে ধরল। পার্টিতে উপস্থিত সবার নজর গেল পার্টির মূল আকর্ষণ রোদেলার উপর। সবাই হাততালিতে হ্যাপি বার্থডে সুরে সুরে জানালো রোদেলাকে। এখানে কম বেশি সবাই রোদেলাকে চেনে, রোদেলাও কম বেশি সবাইকে চেনে, তাই অপ্রস্তুত মনে হলো না নিজেকে। পার্টিতে সবাই এনজয় করছে, রোদেলাকে উইশ করছে। আয়াজ ধীরে ধীরে রোদেলার পাশে যে দাঁড়ালো, বলল, হ্যাপি বার্থডে মাই সুইট 16 ওয়াইফ। হঠাৎ পুরুষালী আওয়াজে চমকে পেছনে তাকালো রোদেলা। দেখলো এ আর অন্য কেউ নয়, তার নিজস্ব একান্ত পুরুষ মুনতাসির সাহেব। রোদেলার ঠোঁটের কোণে খেলে গেল মুচকি হাসি। একদিন এভাবে আমাদের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান হবে, সেদিন বাবার প্রিন্সেস হয়ে নয়, মুনতাসির চৌধুরী আয়াজের কুইন হয়ে স্টেজে উঠবেন আপনি। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। সেদিন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হবে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করব সেদিনের জন্য, মৃদু ধিমি আওয়াজে বলল রোদেলা আয়াজের দিকে তাকিয়ে। আয়াজ সন্তুষ্ট চিত্তে রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর হাত দিয়ে ইশারা করলো স্টেজের দিকে যেতে। কেক কাটার সময় হলো। শিহাব স্টেজে উঠে আয়াজ, শিপ্রা, আয়ান এবং রোদেলাকে ডাকলো। আয়ান রোদেলার হাত ধরে স্টেজে উঠল। কেক কাটার পর রোদেলা একে একে সবাইকে কেক খাইয়ে দিল। সবাই যার যার মতো আনন্দ করছে। আয়ান রোদেলার হাত ধরে একটু সামনে এগিয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ আমার বাবা সোনা। বলেই আয়ানের গাল টিপে ধরল রোদেলা। ইস, কি যে করো না, আমি বড় হয়েছি না, সবার সামনে সবার সামনে এভাবে কেউ গাল টিপে? লজ্জারাঙা মুখে বলল আয়ান। এদিকে শিহাবের চোখ দুটো খুঁজে চলেছে শিপ্রাকে, আশেপাশে কোথাও দেখছে না। হঠাৎ দেখলো পার্টিতে যার সাথে উপস্থিত হয়েছিল সে পুরুষটির সাথে হেসে হেসে গাল গল্প করছে শিপ্রা। শিহাবের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল, রাগে শরীর রিরি করছে, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক এমন সময়ে পার্টিতে আগন্তুক সেই লোকটি শিপ্রার হাতে কিছু একটা করছে। শিহাব আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না, এগিয়ে গেল শিপ্রার দিকে। শিপ্রার হাত ধরে টেনে নিয়ে গেল পার্টির ভেতরে কোনো এক বন্ধ গেস্ট রুমে। কি করছো এভাবে, টানছো কেন? সবাই দেখলে কি ভাববে বলল শিপ্রা। কি ভাববে? আমি ধরলে কি ভাববে? আর ওই লোকটা তোমার হাত ধরছিল কেন? তখন মনে হয়নি কেউ কিছু ভাববে? ওর সাহস কিভাবে হয় তোমাকে ছোঁয়ার? রাগের মাথায় কথাগুলো বলল শিহাব। আজ শিপ্রাও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না, তৈরি হলো কিছু কঠোর কথা শিহাবকে শুনিয়ে দিতে। কেন আমাকে ছুলে কি সমস্যা? আমি কি বিবাহিত? আমার কোনো স্বামী আছে? আমাকে ভালোবেসে এরকম কোনো প্রেমিক আছে? আমাকে কে ছোবে না ছোবে সে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র
আমি মালিক, অন্য কেউ নয়। রাগের মাথায় কথাগুলো বলল শিপ্রা। তাই তুমি সিদ্ধান্ত নিবে তোমাকে কে ছোবে না ছোবে? তুমি সিদ্ধান্ত নিবে। আমি সিদ্ধান্ত নিলাম, এখন আমি তোমাকে ছোবো, দেখি তুমি কিভাবে আটকাতে পারো। বলে শিপ্রাকে জড়িয়ে ধরে শিপ্রার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল শিহাব। শিপ্রা ছোটার জন্য ছোটাছুটি করছে, কিন্তু কোনোভাবেই শিহাব তাকে ছাড়ছে না। আরও কঠিন আলিঙ্গনে শিপ্রাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো শিহাব। এ যেন কোনো চুমু নয়, এ যেন এক অলিখিত অলিখিত স্টাম্প মারা হলো শিপ্রার গায়ে। শিহাবের ধারণা এটাই, এত বছরে প্রতীক্ষার প্রতিফলন এই চুম্বন। শিহাব কি কম ধৈর্য ধরেছিল? চোখের সামনে যখন শিপ্রা ঘুরঘুর করত, শিহাবের কি মনে কিছুই হতো না? অবশ্যই হতো, কিন্তু আজ শিপ্রা পাগল করে ফেলেছে শিহাবকে। এটা শিপ্রার শাস্তি, মনে মনে ভাবতে লাগলো শিহাব। শিহাব চৈতন্য ফিরে পেল দরজা নক করার শব্দে। হঠাৎ করেই শিপ্রাকে ছেড়ে দিল। অপ্রস্তুত হয়ে গেল দুজন। শিপ্রাকে ছেড়ে দিলে দরজার দিকে তাকালো। বুঝতে পারলো কি চরম ভুল করে ফেলেছে এই মুহূর্তে শিহাব। দরজা কে নক করছে জানে না, কিন্তু খুলে সবাইকে কি জবাব দিবে ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেল শিহাব। দরজা খুলে দেখলো শিহাবের মা বাবা, আয়াজ, আয়ান, রোদেলা, আরও কিছু বিজনেস পার্টনার, তারা সবাই দাঁড়িয়ে আছে। শিহাব অবাক হয়ে গেল, এরা সবাই এখানে কি করছে? তখনই শিহাবের মা বলল, ওয়েটার বলল তুই কার সাথে রাগারাগি করে রুমে এসে ঢুকেছিস, আবার কাকে যেন টেনে নিয়ে এসেছিস, সেজন্যই তো আমরা সবাই উদ্বিগ্ন হয়ে চলে এলাম। ও মা, ও তো শিপ্রা। অবাক হয়ে জিজ্ঞেস করলো শিহাবের মা। বাকি সবাই অবাক, তবে আয়াজ নিশ্চুপ রইল। সে জানে এখানে কেন, কিভাবে, কি কারণে এসেছে। তাই আয়াজের ভেতরে কোনো উদ্বিগ্নতা বা চিন্তার ছিটেফোঁটা কাজ করছে না। আয়াজ চুপচাপ দেখছে। রোদেলা আর চোখে তাকালো আয়াজের দিকে, যেন বুঝতে চাইছে এখন তাদের করণীয় কি। শিহাব কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না। রোদেলার দিকে তাকিয়ে মাথা নত করে ফেলল। মেয়ের সামনে এরকম একটা সিচুয়েশনে পড়বে বুঝতে পারেনি। কি হতো যদি নিজের রাগটাকে আর একটু কন্ট্রোল করতো? সব দোষ এই শিপ্রার। আজ এই মেয়েকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। এ সমস্ত ঘটনা মিটমাট হয়ে যাওয়ার পর মনে মনে কথাগুলো ভাবলো শিহাব। তারপর চোখ ঘুরিয়ে তাকালো আয়াজের দিকে। কি করবে এখন? চোখে মুখে এমন প্রশ্ন শিহাবের। আয়াজ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কি জানি, সব কিছু ইশারায় কথা চলছে, কেউ কিছু বুঝছে না। আয়াজের উপর চরম বিরক্ত হলো শিহাব। 2 দিন ধরে আয়াজের সব কিছুতে বিরক্ত হচ্ছে শিহাব। কেন এমন করছে, কি কারণে করছে, এত সব ভাবনার সময় এখন নেই। ঘাড় ঘুরিয়ে তাকালো শিপ্রার দিকে। শিপ্রা লজ্জায় মাথা নত করে রেখেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন একটা সিচুয়েশনে পড়বে শিপ্রা কখনো ভাবতে পারেনি। শিপ্রার প্রতি মন নরম হয়ে এলো শিহাবের। রাগের মাথায় যা করেছে ভুল করেছে, কিন্তু এখন তো মেয়েটার বদনাম হচ্ছে। এখন কি হবে আর কিছু ভেবে উঠতে পারলো না। আবারও তাকালো আয়াজের দিকে। রোদেলা সিচুয়েশন হালকা করার জন্য বলে উঠল, শিপ্রা আন্টি, আপনি এখানে? কত খুঁজছি আপনাকে। আর বাবা, তুমিও এখানে? চলো চলো দুজন, আমার কেক কাটা শেষ, এখন আমাকে গিফট দেওয়ার পালা। তোমাদের বিয়ের পর এই প্রথম আমার জন্মদিন, সবাইকে জানাতে হবে তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। এই সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এত বড় করে পার্টির আয়োজন করেছো, শুধু কি আমার জন্মদিন পালন করব? রোদেলা শিপ্রার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দাও তোমরা বিয়ে করেছো এবং আমার জন্মদিনে এই সারপ্রাইজ দেওয়ার জন্য এত ঘটা করে সবাইকে ইনভাইট করেছিলে। দেখে দেরি হয়ে যাচ্ছে, চলো। শিহাব অবাক নয়নে তাকিয়ে রইল মেয়ের দিকে। কে বলবে এই ছোট্ট মেয়েটি এত বড় সমস্যার সমাধান এইভাবে করে দিল? নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছে না শিহাব। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার একান্ত রমণীটির দিকে। বড় হয়ে যাচ্ছে রোদেলা, সিচুয়েশন হ্যান্ডেল করতে জানে। ভাবতে ভাবতেই বুকে হাত রাখলো আয়াজ। এত ভালো লাগে কেন মেয়েটিকে, কেন ওর মাঝে নিজেকে
বিলীন করে দিতে ইচ্ছে করে। না, এই মেয়েটি ওকে মেরে ফেলবে একদিন। ভাবতে ভাবতে হাসি মুখে রোদেলার পেছন পেছন এগিয়ে গেল আয়াজ। জন্মদিনের অনুষ্ঠান শেষে সবাই যথারীতি বাসায় চলে আসলো। কেউ আর শিহাবকে কিছু জিজ্ঞাসা করার সাহস বা প্রয়োজন মনে করল না। এত বড় একটা ছেলেকে কী বা জিজ্ঞেস করবে? তার ব্যক্তিগত বিষয়ে কাজী ডাকা হলো। আয়াজ নিজ দায়িত্বে কাজী ডাকলো। এদিকে শিহাবের বাবা মা শিপ্রার বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকেও খবর দিয়েছে। তাদেরকে ঘটনা বিশদ বিবরণ দেওয়া হয়নি, শুধু বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আজকেই বিয়ে হবে এভাবে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো না নেই, বরং তারা আরও খুশি। মেয়ের একটা হিল্লা হলো, এটাই চেয়েছিল তারা। বাবা মা যাকে ভালোবাসে তাকে যেন জীবনসঙ্গী হিসেবে পায়। কোনো প্রকারের জটিলতা ছাড়াই বিয়ে হয়ে গেল দুজনের। শিপ্রাকে নিয়ে যাওয়া হলো শিহাবের রুমে। শিহাব রোদেলার রুমে গেল রোদেলার সাথে কথা বলার জন্য। এই প্রথম জীবনের প্রথম রোদেলার দিকে তাকিয়ে নিজেকে অপরাধী মনে করছে শিহাব। লজ্জায় মাথা নত করে রেখেছে, মেয়ের দিকে তাকাতে পারছে না। রোদেলা বাবাকে জড়িয়ে ধরল, বলল, বাবা তুমি কেন লজ্জা পাচ্ছ? তোমার কোনো দোষ নেই, বরং তুমি তো আমার জন্য বছরের পর বছর নিজেকে কত কষ্ট দিয়েছ। আমি তো ছোট ছিলাম তাই বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তোমার উপর কোনো রাগ নেই বাবা, কোনো অভিমান নেই। আমি খুশি খুশি তোমাদের বিয়ে মেনে নিয়েছি, মন থেকে মেনে নিয়েছি। শিপ্রা আন্টিকে আমার মা হিসাবে মেনে নিয়েছি। বিশ্বাস করো, আমি কখনো তোমার উপর রাগ করে থাকবো না। কথাগুলো বলেই অঝরে কেঁদে ফেলল রোদেলা। শিহাবেরও চোখ দিয়ে পানি পড়ছে। মেয়েকে জড়িয়ে ধরল শিহাব, বলল, আমার মা কখন এত বড় হয়ে গেল? আমি তো বুঝতেই পারিনি। সবাই বলতো আমি আমার মাকে চিনতে পারি না। আমার মা অনেক ম্যাচিউর। আজকে যে আমি হেরে গিয়েছি বাবা, আর হেরে গিয়ে আমি অনেক খুশি। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবাই। আমি সত্যি এরকম করতে চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। আমার ভুলটাকে তুমি ক্ষমা করবে না মা? রোদেলার হাত ধরে মাথা নত করে জানতে চাইল শিহাব। রোদেলা কিছু বলবে তার আগেই রুমে প্রবেশ করলো আয়াজ। বলল, হয়েছে তোদের বাপ মেয়ের রং ঢং? শেষ হলে যা, রুমে যা, শিপ্রা ঘরে একা, বলেই রোদেলার দিকে তাকালো আয়াজ। আয়াজের কথা শোনা মাত্রই বাপ মেয়ে দুজনই কড়া দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে, যেন এখনই খেয়ে ফেলবে। ওরে বাবা, আমি আবার কি করলাম যে এভাবে দুজন তাকাচ্ছিস? মনে হয় সব দোষ আমার। দুজনের উদ্দেশ্যেই বলল আয়াজ। শালা, তোর সব দোষ, সবকিছু তোর প্ল্যান। এখন আমি বুঝতে পারছি 2 দিন ধরে তুই কেন এমন করছিলি। তোর একটা উচিত শিক্ষা যদি আমি না দিয়েছি, আমার নামও শিহাব না। কথাগুলো আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলল শিহাব, অসভ্য চরিত্রহীন লোক একটা। মেয়ের সামনে বাবাকে বলে শিপ্রা ঘরে একা, ওয়েট করতেছে বাসর ঘরে যাওয়ার জন্য। কতটুকু নির্লজ্জ লোক হলে মেয়ের সামনে বাবাকে এরকম ধরনের কথা বলতে পারে? আয়াজের দিকে তাকে কথাগুলো মনে মনে বলল রোদেলা, উফ, শিট শিট। তোদের বাপ মেয়ে যে আমাকে গোষ্ঠী উদ্ধার করছিস সেটা আমি বুঝতে পারছি। আল্লাহ, তুমি তো দেখতেছো মানুষের ভালো করতে গিয়ে কত কথা শুনতে হচ্ছে আমার। নাটক করে বলল আয়াজ। এখন রোদেলা, একটু যাও তো, কথা আছে আমার শিহাবের সাথে। রোদেলার রাগী দৃষ্টিতে মুখ ঝামটা মেরে শিহাবকে পাশ কাটিয়ে আয়াজের সামনে দিয়ে গটগট পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। আয়াজ মনে মনে ভাবল, ছোট মরিচের কি ঝাল রে বাবা। আয়াজ শিহাবের সামনে এসে সিরিয়াস ভঙ্গিতে বসলো। শিহাব তাকিয়ে রইল আয়াজের দিকে, খেয়ে ফেলবে এমন দৃষ্টিতে। কিছুক্ষণ পর আয়াজ অট্ট হাসিতে ফেটে পড়ল, বলল, শালার ভাই, এটা কি করলি? তোর চরিত্র যে এত খারাপ আমি তো কোনোদিনও জানতে পারিনি। কিভাবে শিপ্রাকে টেনে নিয়ে গেলি? সত্যি করে বলতো কি কি করছিস? বাসর ঘর সাজাবো নাকি আগে সেরে ফেলছিস? বলে আবার দাঁত কেলিয়ে হাসতে লাগলো আয়াজ। শিহাবের রাগে মাথা মনে হয় ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে আয়াজকে ধরে উত্তম মাধ্যম কেলাতে।
খুব ভালো করে বুঝতে পারছে ওকে উস্কানোর জন্য আয়াজ যথেষ্ট চাল চেলেছে। কিন্তু এখন আয়াজকে কিছু বলতে পারছে না। দোষ তো তারও। সেই ফাঁদে পা দিয়েছে। তুই এগুলো ইচ্ছে করে করেছিস না? জানতে চাইল শিহাব। আয়াজ হাসি থামিয়ে আমি ইচ্ছে করে করেছি মানে? আমি কি করেছি? আমি শিপ্রাকে রুমে টেনে নিয়ে গিয়েছি। আমি শিপ্রার উপরে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি কি বাসর করেছিলাম? কি আমি করেছি? সব তো তুই করেছিস। উল্টো তুই ধরা খেয়েছিস। আমি কি করব? আমি কি তোর দরজা নক করেছি? তোর মেয়ে দরজা নক করেছে। ভেবেছে তার ছোট কচি বাবাকে কেউ ফুসলিয়ে ফাসলিয়ে রুমের ভেতর নিয়ে ললিপপ খাওয়াচ্ছে। মেয়ে কি জানে বাবা তলে তলে কি? কথাগুলো বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল আয়াজ। আয়াজের আজ হাসি থামছেই না। আসলে ও বন্ধুর জন্য অনেক খুশি, কিন্তু এভাবে ঘটনা ঘটবে বা শিহাব এতটা ডেসপারেট হয়ে যাবে আয়াজ বুঝতে পারেনি। ও শিহাবকে একটু জ্বালাতে চেয়েছিল। বাজে বকবি না তো। তলে তলে কি মানে? আমি যা তুইও তার। আমি যদি খারাপ হই তুইও খারাপ। আমি ভালো হলে তুইও ভালো। তুইও যেমন এত বছর বউ ছাড়া থেকেছিস, আমিও এত বছর বউ ছাড়া থেকেছি। তাহলে আমি খারাপ হলাম কি করে? আর ডেসপারেট মানে? কি করেছি আমি ডেসপারেট হয়ে? শুধু একটা চুমুই খেয়েছিলাম। এর আগেই তো তোরা সব ঝামেলা শুরু করে দিলি। রাগে গজিয়ে কথাগুলো বলল শিহাব। আয়াজ কথাগুলো শুনে আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। শালা তলে তলে এত? তুমি শুধু একটা চুমুই খেয়েছো? কেন চুমু খাওয়ার জন্য আর কোনো জায়গা ছিল না? চুমু খেতে কেন বন্ধ গেস্ট রুমে যেতে হবে? আমাকে বলদি শিপ্রাকে সরি আমাকে বলতি শিপ্রাকে একটা চুমু খাবি, আমি তোকে একটা নিরাপদ জায়গা সেট করে দিতাম চুমু খাওয়ার জন্য। তোর নিয়ত খারাপ ছিল শালা, তাই তো আমাকে কিছু জানাসনি। একা একা সব কিছু করতে চাইছিলি, এখন ভোগ শালা। এগুলো বলে শিহাবের দিকে চোখ মারল আয়াজ। শিহাব চুপচাপ শান্ত হয়ে গেল। আর কোনো কথা বের হচ্ছে না। এই শয়তানের সাথে কথা বললে যে পারবে না তা ও খুব ভালো করে জানে। আর দোষ তো ও করেছে। কোন কুক্ষণে যে মাথায় এসেছিল শিপ্রাকে চুমু খাবে। চুমু খাওয়ার খেসারত এখন দিতে হচ্ছে। মনে মনে আফসোস করছে শিহাব। সবার সামনে কিভাবে লজ্জায় না পড়তে হলো। সবচাইতে বড় কথা মা এবং মেয়ের সামনে। ছি, এই লজ্জাও জীবনে দেখার বাকি ছিল। আয়াজ উঠে দাঁড়ালো, বলল চল, তোর বাসর ঘর সাজিয়ে এসেছি। আজকে তুই বাসর করবি, কুতকুত খেলবি। যা যা, বাজে বকিস না তো আয়াজ, রাগী স্বরে বলল শিহাব। তুমি তলে তলে টেম্পো চালাও, আমি বললে হরতাল, মনে মনে বলল আয়াজ। ওরে বাবা, তার মানে কি তুই রুমে গিয়ে শুয়ে থাকবি, কিছু করবি না? তুই আমাকে এটা বিশ্বাস করতে বলছিস? বন্ধু, তোকে নিয়ে আমার টেনশন হচ্ছে। তোর সিস্টেম ঠিক আছে তো? কোনো কিছু হয়েছে? চল কবিরাজের বাড়িতে নিয়ে যাই বলে আবারও হাসতে শুরু করলো আয়াজ। শিহাব আর মুখ দিয়ে কিছু বলতে পারলো না। কি বলবে এই বেয়াদবটার সাথে? ওর সাথে কখনো কথাই পারেনি, আজকেও পারবে না। উঠে দাঁড়ালো, বলল চল, কোথায় নিয়ে যাবি চেক করিয়ে আনি। তোর ও তো সিস্টেম অনেক দিন ধরে অচল। কিছু হয়েছে কিনা সাথে তোরটাও বোনাস চেক করিয়ে আনবো। এক টিকিটে দুই ছবি আর কি। আয়াজের উদ্দেশ্য এ কথাগুলো বলল শিহাব। যখন চেক করা শুরু করব তখন তোর ঘর ফুটবল টিমে ভরে যাবে শালা শ্বশুর। মনে মনে শিহাবকে কতগুলো গালি দিল আয়াজ। আয়াজ হাসি থামিয়ে এবার সিরিয়াস হলো, বলল কিছু কথা শোন। যদিও বয়স হয়েছে, বিয়ে করেছিস, তোর জন্য এটা প্রথম বিয়ে না হলেও শিপ্রার জন্য এটা প্রথম বিয়ে। ওর জন্য এই বাড়ি নতুন না হলেও এই সম্পর্কগুলো একদম নতুন। ওর জীবনের একটা নতুন অধ্যায় এটা। ওর যেন কখনো এটা ফিল না হয় ও তোর সংসারে অপ্রয়োজনীয় কিছু। ওকে সবসময় ফিল করাবি ও তোর সংসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। শুধু ভালোবাসা একটি সম্পর্কের জন্য যথেষ্ট নয়। ওকে যথাযোগ্য সম্মান তুই দিবি। রোদেলার উপর আমার বিশ্বাস আছে। কখনো মা হিসাবে ওর অমর্যাদা করবে না। শিপ্রাও ওকে নিজের মেয়ের মতো রাখবে।
কিন্তু তুই ওকে স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা দিবি, কখনো কোনোভাবে হেলা করবি না, যেমনটা এতগুলো বছর ধরে করে এসেছিস। শিহাব আয়াজের বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনল। যতই শয়তানি ফাজলামি করুক না কেন, আয়াজ মন থেকে একজন ভালো মানুষ এবং সৎ ব্যক্তি। আয়াজের দেওয়া প্রত্যেকটা দিক নির্দেশনায় শিহাবের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। তাই বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনল শিহাব। আয়াজ ধীরে ধীরে শিহাবের হাত ধরে টেনে নিয়ে গেল শিহাবের রুমের দরজার সামনে। বলল, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুই নতুন জীবনে পা রাখছিস। আল্লাহ তোর মঙ্গল করুক। রুমের বাইরে দাঁড়িয়ে আছে শিহাব। ভিতরে ঠুক ঠুক ঢুক করছে। জীবনে প্রথম নিজের ঘরে ঢুকতে নিজেরই লজ্জা করছে কেমন যেন। আর কি একটা বিচ্ছিরি ঘটনাই না ঘটে গেল, শিপ্রার সামনেই বা কিভাবে দাঁড়াবে। তবুও মনের সাথে যুদ্ধ করে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রুমের ভেতর প্রবেশ করল শিহাব। রাতের নরম আলোয় সাজানো ঘরটি যেন নিজেই আজ সাক্ষী ভালোবাসার নতুন সূচনার। সাদা ফুলে ভরা বিছানা, হালকা সুগন্ধি বাতাসে মিশে আছে শিউলি আর রজনীগন্ধার মাদকতা। মোমবাতির আলোয় ঘরটা যেন জাদুকরী এক পরিমণ্ডলে রূপ নিয়েছে। শিপ্রা লাল বেনারসি পরে বিছানার একপাশে বসে আছে। ৩৬ বছরের জীবনে বহু কিছু দেখেছে সে, কিন্তু আজকের এই অনুভূতিটা একেবারে নতুন। একটা পূর্ণতা, একটা ভালোবাসার জায়গা, যেখানে সে নিজেকে নৃশংসভাবে সঁপে দিতে চায়। শিহাব ধীর পায়ে ঘরে ঢুকলো। তার চোখে মিশ্র অনুভূতি। অপূরণীয় এক অতীতের বেদনা অপূরণীয় এক অতীতের বেদনা, কিন্তু সেই বেদনাকে ছাড়িয়ে নতুন জীবনের আশায় জেগে ওঠা এক স্নিগ্ধ কোমলতা। ১৪ বছর আগে যে শূন্যতা তৈরি হয়েছিল, আজ যেন তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এই সন্ধিক্ষণে। ঘরের দরজা লাগিয়ে আস্তে আস্তে খাটের কোনায় এসে দাঁড়ালো শিহাব। শিপ্রার ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, হার্টবিট কয়েকটা মিস হয়ে যাচ্ছে। বয়স তো খুব একটা কম নয়, কিন্তু কেমন যেন লজ্জা এসে ভর করছে শিপ্রার মনে। এই পুরুষটাকে তো এত বছর ধরে দেখছে, কই এতদিন তো আজকের মতো লাগেনি। আজকের মতো তো শিহাবকে দেখে শরীর মন কেঁপে ওঠেনি। আজ তবে কি হলো? বিয়ে হয়েছে, কবুল বলেছে বলে ওর নামে? কেমন অদ্ভুত লাগছে নিজের কাছে। এই পুরুষটা এখন তার, সম্পূর্ণ তার। কত অপেক্ষার প্রহর কাটিয়েছে শিহাবকে একটু নিজের করে পাওয়ার জন্য। কত ভালোবেসেছে মনে মনে। মেয়েটা কখনো মুখ ফুটে বলা হয়েছে, কখনো বলা হয়নি। কত অবহেলা অবজ্ঞা স্বীকার করেছিল শিহাবের জন্য। ভাবতে লাগলো এসব শিপ্রা মনে মনে। কি বলবে শিহাবকে? চোখ তুলে কি তাকাবে শিহাবের দিকে? এমন অস্থির কেন লাগছে শিপ্রার? ভেতরে হাঁসফাঁস করছে মেয়েটি। নীরবতা ভেঙে শিহাব বলে উঠল, রিল্যাক্স শিপ্রা, কিছু কথা বলার ছিল। তুমি কি আমার কথাগুলো মন দিয়ে শুনবে? আমি জানি তোমাকে অনেক অবহেলা অবজ্ঞা করেছি, তোমার ভালোবাসার মূল্য দেইনি। দিনের পর দিন তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার কাছ থেকে ভালোবাসার স্বীকৃতি পাওয়ার জন্য কতদিন তুমি প্রতীক্ষার প্রহর গুনেছ। কত অন্যায় হয়েছে তোমার সাথে। মুখ ফুটে কখনো প্রতিবাদ করনি, কখনো জবাব দাওনি। চুপচাপ নীরবে নিভৃতে আমার পাশে থেকেছো, ভালোবেসে গিয়েছো। হঠাৎ তোমার পরিবর্তন আমি মানতে পারছিলাম না। যে মেয়েটা শিহাবের নামে জব করে, সেই মেয়েটা অন্য একটা পুরুষের সাথে হেসে হেসে কথা বলে, আমি মানতে পারছিলাম না। যে মেয়েকে আমি, আয়াজ, তার বাবা মা এত বোঝানোর পরও আমি বলতেই অজ্ঞান ছিল, সেই মেয়েটা অন্য একজনের নামে কবুল বলবে, বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আমি না কোনোভাবেই মানতে পারছিলাম না। পুরুষরা তাই তো স্বার্থপর। দেখো না, তোমার ২ দিনের অবহেলা আমি মানতে পারিনি। কি এক কাণ্ড ঘটিয়ে বসেছি। স্থান, কাল, পাত্র সব ভুলে গিয়েছি। ভুলে গেছি আমি মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছি। আমার মেয়ে
বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছে। সব কিছু ভুলে গিয়েছি আমার বৃদ্ধ বাবা মা, যারা আমাকে এত বছর সংযমী পুরুষ হিসাবে দেখেছে। আমার এই অসংযমী আচরণ তারা কী রূপে দেখবে। ভুলে গিয়েছি আমার বিজনেস পার্টনাররা সবাই এখানে আছে, অথচ তুমি দিনের পর দিন আমার অবহেলা সহ্য করেছো। তুমি কত সুন্দর নীরবে সহ্য করে গিয়েছিলে, কিন্তু আমি পারিনি। আমাকে কি ক্ষমা করবে তুমি শিপ্রা? আকুল কণ্ঠে জানতে চাইল শিহাব। শিহাবের কণ্ঠের আকুলতা স্পর্শ করলো শিপ্রার মনকে। চোখ তুলে তাকালো শিহাবের দিকে। শিহাব তার মুখ তুলে শিপ্রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শিপ্রা মুখে কিছু বলে না, কিন্তু ওর চোখ সব কিছু বলে দেয় শিহাবকে। শিহাব যেন বুঝতে পারে শিপ্রার মনের কথা। ধীরে ধীরে এগিয়ে এসে শিপ্রার পাশে বসে। শিপ্রার হাত দুটো তুলে নিজের হাতে নেয়, আলতো করে হাতে চুমু দেয় আর বলে, আমাকে ক্ষমা করবে শিপ্রা? বলো না প্লিজ। তোমার সাথে যে অন্যায়, যে অপরাধ আমি করেছি, এর ভার আর আমি নিতে পারছি না শিপ্রা। আমাকে এই ভার থেকে মুক্ত করো। শিপ্রা মুখে কিছু না বলে ঝরঝরিয়ে কেঁদে দেয়। কেঁদে শিহাবকে জড়িয়ে ধরে, যেন শিহাবের বুকে আজ শিপ্রা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। এমনভাবে নিজেকে সঁপে দিতে চাচ্ছে শিহাবের বুকে। শিহাব বুকে জড়িয়ে নেয় তার প্রিয়তমা স্ত্রীকে। তারপর খুব ধীরে নরমভাবে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। প্রথমে সেই চুম্বন হালকা নম্র, কিন্তু মুহূর্তেই সেই ছোঁয়া গভীর হয়ে ওঠে। একটানা আবেগ ও ঘন দীর্ঘ এক চুম্বনে রূপ নেয়, যেন বছরের পর বছর জমে থাকা অনুভূতি, আকাঙ্ক্ষা আর ভালোবাসা এই এক চুম্বনের মধ্যেই গলে যায়। শিপ্রা চোখ বন্ধ করে নেয়, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় সেই মুহূর্তে। তার হাত চলে যায় শিহাবের কাঁধে, আর শিহাব তার কোমরে আলতো করে হাত রেখে কাছে টেনে নেয়। চুম্বনের গভীরতা আর স্থায়িত্বে বোঝা যায় এটা কোনো আকস্মিক স্পর্শ নয়, বরং এক গাঢ় প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা বলে, আমি আছি, থাকবো আজীবন। ঠোঁট ছেড়ে শিহাব শিপ্রাকে শুইয়ে দেয় বিছানায়। শিহাব কিছু বলে না। গালে, কপালে, মাথায়, থুতনিতে শিহাব পাগলের মতো চুমু খেতে থাকে। ধীরে ধীরে শিহাবের হাত চলে যায় শাড়ির আঁচলে। শাড়ির আঁচল হাতে নিয়ে শিপ্রার চোখে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে নেই কোনো দাবি, নেই কোনো তাড়াহুড়ো, আছে শুধু একটুকু প্রশ্ন, তোমার ইচ্ছা হলে আমি এগোতে পারি? শিপ্রার হৃদয় এক মুহূর্ত কেঁপে ওঠে। এ দৃষ্টি সে কখনো দেখেনি। এত মমতা, এত সংবেদনশীল সম্মান যেন তার হৃদয়ের গভীরে গিয়ে ছুঁয়ে দেয়। সে ধীরে চোখ তুলে তাকায় শিহাবের দিকে। শিপ্রার লাজুক এবং ভীত দৃষ্টি যেন শিহাবকে জানান দেয় তার সম্মতি রয়েছে। এই একটুখানি ইশারাতেই শিহাব যেন নিঃশ্বাস ফেলে। সে আঁচলটা আলতো করে পাশে সরিয়ে রাখে। ধীরে ধীরে শিহাব ও গলায়, বুকে চুম্বন করতে করতে নেমে আসে পেটের কাছে। হাত দিয়ে কুচিগুলো খুলে ফেলে শিহাব। তারপর তাকায় শিপ্রার দিকে, যেন আবারও কোনো অনুমতির অপেক্ষা। লজ্জায় চুপ করে চোখ বন্ধ করে থাকে শিপ্রা। এবার অনুমতির অপেক্ষা করে না শিহাব। মত্ত হয় নিজের প্রিয়তমা স্ত্রীর মধ্যে, বিলীন করে দিতে চায় আজ নিজেকে। যেন এক নতুন অধ্যায়ের দ্বার খুলছে, কিন্তু সেই অধ্যায় ভালোবাসার, বোঝাপড়ার আর একে অপরকে গ্রহণ করার। তারা ধীরে ধীরে পরস্পরকে খুলে পড়ে, যেন একে অপরের জীবনের গল্পগুলো বুঝে নিয়ে গায়ে গায়ে, ছোঁয়ায় ছোঁয়ায়। প্রতিটি মুহূর্তে তারা থেমে যায়, দেখে, বোঝে, অনুভব করে। কোথাও কোনো তাড়াহুড়া নেই, নেই কৃত্রিম উত্তেজনা। এটা যেন এক গানের মতো, মন আর শরীরের এক সুর মিশে যাওয়া। পরদিন সকাল। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে আস্তে ঘরে ঢুকছে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকছে। সূর্য তখনও পূর্ণ জেগে ওঠেনি, কিন্তু তার কোমল আলোক ছায়া ছুঁয়ে যাচ্ছে দুজন মানুষকে, যারা সারা রাত একে অপরের পাশে ছিল, শরীরে, মনে, আত্মায়। শিপ্রা শুয়ে আছে শিহাবের বুকে মাথা রেখে। তার চুল এলোমেলোভাবে ছড়িয়ে আছে বালিশে। ঠোঁটে এক শান্ত হাসি। শরীরটা ক্লান্ত, কিন্তু মনটা ভরা আছে ভালোবাসায়। মনটা ভরে আছে ভালোবাসায়, নিরাপত্তায় আর এক অপূর্ণ পরিপূর্ণতায়।
সরি, এক অপূর্ব পরিপূর্ণতায়, যে এমন ঘুম থেকে জেগেছে যেন কোনো শূন্যতা আর নেই, যেন পৃথিবীর এখন পূর্ণ। শিহাব চোখ খুলে তাকায় তার দিকে, তার বুকের মাঝে শিপ্রার নিঃশ্বাসের হালকা ওঠানামা যেন তার জীবনের সুর হয়ে গেছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে শিপ্রার গালে আলতোভাবে ছোঁয়, সেই ছোঁয়ায় আছে চিরন্তন মমতা। সকাল সকাল ও শিপ্রাকে রোদেলা নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছে। শিপ্রা দরজা খুলে দিল। শিপ্রা সকাল সকাল অফিস যাওয়ার জন্য তৈরি। শিহাব ঘরে নেই, ভোরবেলা জগিংয়ে বের হয়েছে। আসলে লজ্জার হাত থেকে বাঁচতে সকাল সকাল জগিংয়ের জন্য বের হয়ে গিয়েছে। সকাল সকাল কেমন যেন লাগছিল সবার সামনে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে আজ সবার সামনে যেতে। রোদেলা শিপ্রাকে বলল, গুড মর্নিং মামুনি, আসো নিচে আসো, পাপা কোথায়? শিপ্রার মনটা যেন হঠাৎ মমতায় পরিপূর্ণ হয়ে গেল। কি সুন্দর অবলীলায় রোদেলা প্রথম দিনেই ওকে মামুনি বলে ডেকে ফেলল। শিপ্রার মনে হচ্ছে না রোদেলা ও নিজের মেয়ে নয়। শিপ্রা কি মনে করে যেন রোদেলাকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল, ধন্যবাদ মামুনি আমাকে গ্রহণ করার জন্য তোমাদের জীবনে। রোদেলাও জড়িয়ে ধরল শিপ্রাকে। রোদেলা খুব ভালো করে বুঝতে পারে শিপ্রার ভালোবাসা তার পাপার প্রতি, এবং শিপ্রার প্রতি সে কৃতজ্ঞ। এতগুলো বছর বাবার অস্বীকার করা সত্ত্বেও বাবার জন্য অপেক্ষা করেছে, না হলে হয়তো আজকে বাবার এই খুশির দিনটা দেখতে পেত না। তাই শিপ্রাকে জড়িয়ে ধরে ধন্যবাদ মামুনি বলল রোদেলা। ধন্যবাদ আমাদের জীবনে আসার জন্য, আমার পাপার জীবনে সুখ হয়ে আসার জন্য। ধন্যবাদ মামুনি বলে চুমু আঁকল শিপ্রার গালে। শিপ্রা ভালোবেসে রোদেলার কপালে চুম্বন করলো, তারপর বলল, চলো তোমার পাপা জগিংয়ে গিয়েছে, সরাসরি নাস্তার টেবিলে আসবে। বলেই নিজের নাস্তার টেবিলের সামনে গেল শিপ্রা ও রোদেলা। শিপ্রা ও রোদেলাকে আসতে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল শিহাবের মা। শিপ্রাকে দেখে শিপ্রাকে জড়িয়ে ধরে বলল, এসো এসো বৌমা, কেমন লাগছে আমাদের বাড়িতে? তুমি তো এই বাড়িতে আগেও এসেছো, কিন্তু আজ থেকে তুমি এ বাড়ির বউ, সব দায়িত্ব সব কর্তব্য তোমার, বুঝলে? আজ থেকে আমার ছুটি। শিহাবের বাবা বলল, কেমন আছো বৌমা, খারাপ লাগছে আমাদের বাড়িতে? আর শিহাবের মা কি শুরু করলে, মেয়েটা মাত্রই তো এলো, এখনই এত কাজ আর এত দায়িত্ব বুঝিয়ে দিলে পরে না তোমার বুড়ো ছেলেকে রেখে পালিয়ে যায়, বলে হা হা করে হেসে দিল শিহাবের বাবা। ঠিক এমন সময় শিহাব এবং আয়াজ জগিং করা শেষ করে প্রবেশ করছিল বাড়ির ভেতরে। এসেই বাবার মুখ থেকে এমন কথা শুনে লজ্জায় মাথা নত হয়ে গেল শিহাবের। টেবিলের সামনে আসতে আয়াজের নজর গেল রোদেলার উপর। চোখে চোখে হাসলো আয়াজ, তারপর সবার উদ্দেশ্যে বলল, আগে আমরা একটু ফ্রেশ হয়ে আসি, আপনারা চাইলে শুরু করতে পারেন। বলেই শিহাবকে নিয়ে উপরে চলে গেল আয়াজ। সব জানি, সব বুঝি, তুই কখন কি কি কারণে জিজ্ঞেস করিস, বলল শিহাব। ঠিক আছে, বুঝতে যখন পেরেছিস তখন বল, কেমন ছিল জানতে চাইল আয়াজ। আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলবো না হারামি, শালার হারামি শয়তান একটা, বলে নিজের রুমের দিকে হাঁটা ধরল শিহাব। আয়াজ মুচকি মুচকি হাসলো, তবে আয়াজ আজ সত্যি অনেক খুশি। এতদিন পর বন্ধুর মুখে তৃপ্তির হাসি দেখে আয়াজও রুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। রুমে ঢুকেই মনটা প্রশান্তিতে ভরে উঠল আয়াজের। বিছানায় অফিসে যাওয়ার জন্য শার্ট প্যান্ট বের করে রাখা, সাথে ম্যাচিং টাই, ওয়ালেট, রুমাল, জুতা, মোজা, ঘড়ি, সব। মোবাইল হাতে নিয়ে রোদেলার মোবাইলে এসএমএস করলো, কাম টু মাই রুম কুইক। এসএমএস পড়ে রোদেলার চোখ ছানাবড়া হয়ে গেল। হঠাৎ কেন ডাকছে লোকটা তার রুমে? কিছু না বলে চুপচাপ রোদেলা উঠে দাঁড়ালো, বলল, আমি একটু আসছি, বলে উপরের দিকে হাঁটা শুরু করলো। রুমের বাইরে এসে দাঁড়িয়ে নক করলো। আয়াজ বলল, কামিন। রোদেলা ভেতরে প্রবেশ করতে আয়াজ হ্যাচকা টানে রোদেলাকে নিজের কাছে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিল। রোদেলা হঠাৎ টানে হকচকিয়ে গেল। আয়াজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বড্ড বউ বউ সাজা হচ্ছে আজকাল, তা কাজ তো ঠিকমতো করতে পারো না, কিছু সব কিছু অর্ধেক অর্ধেক করছো।
সব কিছু অর্ধেক অর্ধেক করছো, পুরোপুরি কোনো কাজটাই তো করছো না। একটা কিছু দাওনি, আলমারিতে আছে, যাও বের করে আনো। আসলেই ওয়াশরুমের দিকে হাঁটা ধরল শিহাব, সাথে নিয়ে গেল একটা ট্রাউজার এবং টি শার্ট। যেতে যেতে বলল, নিশ্চয় বুঝতে পারোনি কি মিসিং আছে। মাই আন্ডারওয়্যার, যাও নিয়ে আসো, ব্ল্যাকটা আনবে। বলেই ওয়াশরুমে ঢুকে গেল আয়াজ। এদিকে রোদেলা মনে মনে বলছে, চরিত্রহীন, লম্পট, নির্লজ্জ একটা লোক। এই কাজটা তো নিজেও করতে পারতো, আমাকে কেন ডেকে আনতে হবে? আমার বুঝি লজ্জা করে না এই লোকের আন্ডারওয়্যার নিয়ে আসতে? এসব ভাবনার মাঝেই ওয়াশরুমের ভেতর থেকে শব্দ এলো, আমার গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেলে যাও ব্ল্যাক আন্ডারওয়্যারটা নিয়ে এসো। এসে দাঁড়িয়ে থাকবে, খবরদার যদি এক পাও বাইরে ফেলো তো তোমার খবর আছে। আমি এসে যেন তোমাকে দেখতে পাই। রোদেলা মনে মনে যাই বলুক, রুম থেকে বের হওয়ার সাহস করল না। আন্ডারওয়্যার বিছানায় রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল বিছানার এক পাশে। ওয়াশরুম থেকে শুধু ট্রাউজার পরে কাঁধে টাওয়েল ঝুলিয়ে বের হলো আয়াজ। আয়াজকে এভাবে খালি গায়ে দেখে হকচকিয়ে গেল। রোদেলা বারবার শুকনো ঢোক গিলছে। আয়াজের জিম করা সুঠাম দেহ, ভেজা চুল থেকে টপ টপ করে পানি কপাল বেয়ে বুকে পড়ছে। ভেজা বুকে ছোট ছোট লোমগুলো লেপ্টে আছে, পানি গড়িয়ে বুক বেয়ে নিচের দিকে নামছে। রোদেলাও গড়িয়ে পড়া পানির সাথে আয়াজের শরীরের নিচের দিকে তাকাচ্ছে। রোদেলার হুঁশ ফিরল আয়াজের চুলের ঝাপটায় ভেসে আসা পানির ফোঁটা ফোঁটা বিন্দুতে। তাকালো আয়াজের চোখের দিকে। আয়াজ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, দেখা শেষ? মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে, না আরেকটু দেখবে? বলে হাত দুটো ছড়িয়ে সামনে পেছনে ঘুরিয়ে দেখালো। লজ্জায় মাথা নিচু করে আয়াজের গোষ্ঠী উদ্ধার শুরু করলো রোদেলা। এদিকে আয়াজ এক পা দুপা করে ধীরে ধীরে এগিয়ে দাঁড়ালো রোদেলার সামনে। রোদেলার লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আয়াজের ঘন ঘন নিঃশ্বাস আশ্রে পড়ছে রোদেলার চোখে মুখে। রোদেলা খুব বুঝতে পারছে আয়াজ সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে দিয়েছে। শটান হয়ে দাঁড়িয়ে আছে একদম রোদেলার মুখোমুখি। খুবই নরম, মৃদু এবং স্পষ্ট কণ্ঠে রোদেলার কানে ফিসফিস করে বলল, তাকাও আমার দিকে সোনা। রোদেলা ভয়ে হাত পা যেন কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার দরুন বুক ওঠানামা করছে। রোদেলার আয়াজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার পানে, মুখে মুচকি মুচকি হাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।